আসসালামু আলাইকুম। লেটস লিভ ফুটবলের নকআউট ফেজে আপনাদেরকে স্বাগত। না, লেটস লিভ ফুটবলের নকআউট ফেজ না, বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে লেটস লিভ ফুটবলের প্রথম এপিসোড এটা। চারটা নকআউট ফেজে রাউন্ড অফ 32 চারটা ম্যাচ হয়ে গেছে অলরেডি। প্রথম রাতে একটি ম্যাচ হয়েছিল কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা, এবং গত রাতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হলো। এবং গত রাতে তিনটি ম্যাচে একই রাতে কিছু সারপ্রাইজিং রেজাল্ট হয়ে গেল। একই রাতে বাদ পড়ে গেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি, তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ড এবং এশিয়ার একমাত্র রিমেইনিং রিপ্রেজেন্টেটিভ জাপান। ব্রাজিলের কাছে এশিয়ার অবশ্য অস্ট্রেলিয়া এখনও বাকি আছে, বাট অস্ট্রেলিয়া এশিয়ার অ্যাডপ্টেড সফট হিসাবেই আমি দেখি। যাই হোক, প্রথম ম্যাচে ব্রাজিল গতকাল আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। তাদের ছন্দময় ফুটবল, জাগবনিত দেখার জন্য ব্রাজিলের সমর্থকরা সবাই অপেক্ষা করে। শুধু ব্রাজিলের সমর্থকরা না, বিশ্বব্যাপী ফুটবল ফ্যান সবাই আসলে ব্রাজিলের এই জাগবনিত ভক্ত। সেই জাগবনিতর ছোঁয়াটা কালকে পাওয়া গেল। এবং প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা কানাডার মতোই সেই ম্যাচেও ইনজুরি টাইমে উইনিং গোল এলো। এবং ব্রাজিল জাপানের কাছে পিছিয়ে গেল, কিন্তু শেষে সেকেন্ড হাফে দুটো গোল সব ইংলিশ প্রিমিয়ার লিগ কানেকশনে পার পেয়ে যায়। প্রথম গোলটি হয়েছিল আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেসের অ্যাসিস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরোর হেডে প্রথম গোলটি, এবং শেষের গোলটি ব্রুনো গিমারেস নিউক্যাসল ইউনাইটেডের গিমারেসের পাস থেকে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলির ফিনিশ। তো ওভারঅল ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র তিনি হয়তো গোল বা অ্যাসিস্ট পাননি। প্রথম দুই ম্যাচে 4 গোল করার পরে এখনও 2 ম্যাচ হলো উনি গোল পাননি, বাট হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল। তিনি যেভাবে তটস্থ করে রেখেছিলেন জাপানের ডিফেন্সকে, সেটা অসাধারণ ছিল। জাপানের কথা না বললেই নয়, জাপান আসলে ওদের ফুটবল খেলা দিয়ে মুগ্ধ করে আসছে গত কয়েক বছর ধরে, এবং তাদের দর্শকরা সবার মন জয় করে নিয়েছেন, আয়োজক বলেন আর ফুটবল ভক্ত বলেন। গতকাল জাপানের খেলাটা আসলে তারা যে ফ্লুইড ফুটবলটা খেলে, কেন যেন কালকে একটু তাদের আটো থাকার টেন্ডেন্সি ছিল, বিশেষ করে সেকেন্ড হাফে। প্রথম হাফটা তারা ভালো খেলেছে ডেফিনেটলি, কিন্তু সেকেন্ড হাফটা তারা আসলে বেশি গুটিয়ে থাকার কারণেই ব্রাজিল তাদের ছন্দময় ফুটবল খেললে আসলে ডিফেন্সিভ খেলে তাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যায় না। ব্রাজিলের আমি বলবো সেই ক্ষেত্রে তাদের একটু বেগই পেতে হয়েছে উইনিং গোলটা পেতে। যাই হোক, জাপানের জন্য শুভকামনা। পরবর্তী বিশ্বকাপ আমি শিওর আগামী 2টা বা 3টা বিশ্বকাপের মধ্যেই জাপানকে বিশ্বকাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার হিসাবে আমরা পাব। জার্মানি হেরে গেল পারাগুয়ের কাছে। অনেক ইতিহাস ভাঙলো এই ম্যাচের মাধ্যমে। প্রথম যেটা ভাঙলো সেটা হচ্ছে কম্পিটিটিভ ফুটবলে জাপানের প্রথম পেনাল্টি শুটআউটে হার। দ্বিতীয় যেটা ভাঙলো সেটা হচ্ছে পারাগুয়ের ফুটবল ইতিহাসে, বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তাদের নকআউট ফেজে প্রথম গোল তারা স্কোর করলো গতকাল জার্মানির এগেইনস্টে। আর জার্মানি তাদের ব্যর্থতার ধারা চলতে থাকলো। গত 2 ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ ফেজে আউট হয়েছে, এবার তারা রাউন্ড অফ 32 থেকে বিদায় নিচ্ছে, মানে রাউন্ড অফ 16-এ উঠতে পারলো না পরবর্তীটা বিশ্বকাপ। এটাকে ব্যাড লাক বলবেন না কি বলবেন আমি ঠিক বলতে পারি না। ফুটবল পান্ডিতরা ভালো বলতে পারবেন, তবে আমাদের চোখে তাদের কোচ জুলিয়ান নাগলসম্যানের গোয়ার তুমিটাই আসলে চোখে পড়েছে। এক নম্বর হচ্ছে আমার চোখে যেটা পড়েছে, 2024 ইউরোর পর থেকে নয়ার রিটায়ার করলেন গোলকিপিং থেকে, সেখানে গোলবারের নিচে অলিভার বাউম্যান আসলেন এবং 2 বছর তিনি জার্মানিকে টানা সার্ভিস দিলেন। হঠাৎ করে এই বিশ্বকাপের আগে কেন নয়ারকে আবার রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে আনতে হলো, এবং বাউম্যানের উপর আস্থা কেন চলে গেল, আসলে এটা খুব বোধগম্য না।
এমন খারাপ কিছু করেননি তো আমার দৃষ্টিতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নিয়ে জার্মানি যথেষ্ট স্ট্রংলি তারা কোয়ালিফাই করেছে। তো সেখানে ওয়ার ডিড ইট কাম ফ্রম আমি জানি না, নয়ারের উপর তিনি আস্থা রাখলেন এবং নয়ারের শেষ ম্যাচটা হয়ে থাকলো জার্মানির প্রথম পেনাল্টি শুট আউটে হার। এখানে আমি নয়ারের দোষ কমই দেখি, তিনি একটা ভাইটাল কিক যেটা রেগুলেশন পাঁচটা কিকের লাস্ট কিকটা প্যারাগুয়ে গোল দিলে সেটা প্যারাগুয়ে সেখানেই জিতে যেত, সেটা তিনি সেভ করলেন। কিন্তু এরপরে জনাতনটা মনে হলো আর কি গোল কি নিলেন, একটা গ্যালারিতে পাঠিয়ে দিলেন এবং প্যারাগুয়ের সেই পরের কিকটা তারা গোল দিয়ে কোয়ালিফাই করে দেয়। নাগেলসম্যানের আরেকটা গোয়ার তুমি আমি বলবো, প্রথম দুটো ম্যাচ জেতার পর জার্মানির প্রথম দুটো ম্যাচ জেতার পর থার্ড ম্যাচে ইকুয়েডারের এগেনস্টে তিনি মোটামুটি রেগুলার 11-ই খেলালেন। সেই প্লেয়ারদের একটু রেস্ট দেওয়ার কথা তিনি ভাবলেন না কেন আমি ঠিক শিওর না, এবং সেই ম্যাচটা জার্মানি হারলো ইকুয়েডারের কাছে। এবং এতে যা হলো, তিনি তার বেঞ্চটা টেস্ট করলেন না, তিনি তার প্ল্যান বি বা প্ল্যান সি, প্ল্যান এ কাজ না করলে তার কন্টিনজেন্সি প্ল্যানগুলো আসলে তিনি ডেভেলপ করতে পারলেন। এবং প্রথম থেকেই তিনি আসলে ক্লুলেস মনে হয়েছে, ফরওয়ার্ড লাইনটা তিনি সেট করতে পারেননি। কাই হ্যাভার্টস, উন্দা, মুসিয়ালা এবং ওদেরকে দিয়ে পারমুটেশন কম্বিনেশন করে অনেকগুলো কম্বিনেশন, এক একটা ম্যাচে এক একটা কম্বিনেশন তিনি খেলালেন। জার্মানির মতো একটা ফুটবল শক্তির কাছ থেকে এই ধরনের আসলে আনপ্রফেশনাল, আমি বলবো আনপ্রফেশনাল একটা স্ট্র্যাটেজিক মিস্টেক, এটা আসলে এক্সপেক্টেড না। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে হোয়াকিম লো ছিলেন তাদের ক্যাপ্টেন, তাদের কোচ, কিন্তু এরকম আসলে মাঠে পারফর্ম তারা করেনি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এত এলোমেলো তাদের মনে হয়নি। এবার জার্মানিকে আসলে এলোমেলো মনে হয়েছে। আমার মনে হয় প্রথম ম্যাচটা কুরাসাওয়ের সাথে 7-1 বড় মার্জিনে জেতাটা আসলে এটাই হয়তো তাদের কাল হয়েছে, তাদের কোনো ওয়েক আপ কল হয়নি। সেকেন্ড ম্যাচে আইভরি কোস্টের সাথে তারা স্ট্রাগল করেই জিতেছে আমি বলবো। কিন্তু মানে তিনি আসলে এরপরে ম্যাচে উনি মানে প্ল্যান বি প্ল্যান সি কোনো ডেভেলপ করার কোনো চেষ্টা কেন করলেন আমি বুঝতে পারলাম না। যাই হোক, ব্যাড লাক ফর জার্মানি। আর নেদারল্যান্ড মরক্কো ম্যাচটা ইট ওয়াজ এ ক্রেজি এনকাউন্টার। নেদারল্যান্ড, অনেকে বলবেন নেদারল্যান্ড তাদের আইডেন্টিটি ফুটবল, যেটা বিউটিফুল পাসিং ফুটবল, সেটা একটু অ্যাবসেন্ট আমার কাছে মনে হয়েছে। তাদের খেলাটা একটু বেশি ডাইরেক্ট ফুটবল রয়েছে। আমি জানি না, হয়তো মরক্কোর এগেনস্টে মরক্কো একটু টাইট ফুটবল খেলে, মরক্কোর এগেনস্টে হয়তো সেটাই এফেক্টিভ স্ট্র্যাটেজি মনে হয়েছে রোনাল্ড কোয়েনের কাছে। কিন্তু যেটা হলো, একদম ইনজুরি টাইমে 90+1 মিনিটে মরক্কো ইকুয়ালাইজিং গোলটা করলো, এবং সেটা ভার্জিল ভ্যান ডাইকের মতো একজন টল সেন্টার ব্যাকের পাশ দিয়ে একটা ক্রস, হাই ক্রস আসলো, সেখান থেকে হেড গোল আসলো। এটা ভ্যান ডাইকের জন্য আমি আসলে এটা ঠিক মিলাতে পারিনি আর কি। যাই হোক, আর যে পেনাল্টি শুটআউটটা যেটা হলো, এরকম ক্রেজি পেনাল্টি শুটআউট আপনারা লাস্ট কবে দেখেছেন মনে করতে পারলে আমাকে বলবেন। প্লেয়াররা বাইরে মারছেন, সাইড বারে মারছেন, গোলকিপার সেভ করছেন, তারপরে তার পায়ের টোকা লেগে ঢুকে যাচ্ছে, এরকম নাটকীয় পেনাল্টি শুটআউট আমি খুব কমই দেখেছি। মরক্কো কিপস গিভিং সারপ্রাইজেস। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা স্পেন এবং পর্তুগালকে নকআউট ফেজে হারিয়েছিল, এবার তারা শুরু করলো নেদারল্যান্ডকে দিয়ে, এবং তাদের জায়ান্ট কিলিং রান ইজ কন্টিনিউইং। এবং রাউন্ড অফ 16-এ তারা কানাডাকে ফেস করবে। তো সেই ম্যাচে আমার মনে হয় মরক্কো, কানাডা যদিও হোস্ট, বাট
তারা কানাডাতে খেলবে না, তো তারা আহ, নিজ ভূমে পরবাসী হিসাবে হোস্ট হিসাবে খেলবে। তো মরক্কোকে ফেভারিট রাখাই যায় সেই ম্যাচের জন্য। তো অর্থাৎ কোয়ার্টার ফাইনালে মরক্কোর সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে, ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে মরক্কো। আজকে আছে 3টি ক্রাঞ্চ ম্যাচ, ফ্রান্স ভার্সাস সুইডেন, সেখানে সুইডেনের তেমন একটা সম্ভাবনা আমি দেখছি না। আর মেক্সিকো ভার্সাস ইকুয়েডর, একটা কোপা আমেরিকা টাইপের ম্যাচ। মেক্সিকো হোস্ট হলেও ইকুয়েডরকে আপনি ফেলতে পারবেন না। আপনাদের মনে রাখার কথা, রিসেন্ট মেমোরিতে তারা জার্মানিকে গ্রুপ রাউন্ডে হারিয়েছে, আর তারা কনকাকাফ কোয়ালিফাইং জোন থেকে তারা আর্জেন্টিনা পরেই সেকেন্ড পজিশনে থেকে শেষ করছে ব্রাজিলের। সো এবং সেখানে হিনকাপি এবং পিএসজির ডিফেন্ডার উইলিয়াম পাথর, এরকম ডিফেন্স লাইনটা তাদের আসলে ভেরি স্ট্রং। আর এনার ভ্যালেন্সিয়া, দ্য এভার ইয়াং ফরওয়ার্ড, তিনি চতুর্থ 2014 সালে বিশ্বকাপ খেলেছিলেন, এবারও তিনি বিশ্বকাপ খেলছেন এবং হি ইজ ইন কোয়াইট গুড ফর্ম। দর্শক, আমরা নকআউট ফেজের ম্যাচ নিয়ে আরও অনেক কথা বলবো, তবে এই নকআউট ফেজে কয়েকটা টিমকে আসলে মিস করছি আমরা। যেমন এশিয়ার সাউথ কোরিয়া, এবার তারা আসলে হতাশই করেছে। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার সাথে জিতেছিল, সেটাও আনকনভিন্সিং ছিল আমি বলবো। আমি আমার ভিডিওতে বলেছিলাম তাদের ইমপ্রেস হতে পারিনি আমি তাদের খেলা থেকে, এবং পরের দুটো ম্যাচ খেলে তারা আসলে করলো। তুর্কিকে নিয়ে অনেক আশা ছিল, তুর্কি হতাশ করলো, এবং লাস্ট ম্যাচ তারা যে একটা ডার্ক হর্স হিসাবে আসতে পারতো, লাস্ট ম্যাচে ইউএসএকে হারিয়ে তারা প্রমাণ করেছে। যদি ইউএসএ রেগুলার 11 খেলায়নি, তারপরও যথেষ্ট ইনস্ট্রুমেন্টাল ছিল আমি বলবো তুর্কি। ইরানকে নিয়ে লাস্ট ভিডিওটা আমি করেছিলাম, ইরান কীভাবে কোয়ালিফাই করতে পারে, সেটা হয়নি, সেটা দুঃখজনক। এবং এই সব চারণভূমি ইউএসএ মতো দেশের একটা চরম অসভ্য আচরণের শিকার হয়ে ইরান এই বিশ্বকাপটা খেললো, এবং তারা তাদের যে থ্যাঙ্কস গিভিং লেটার লিখে গেছে, সেটা কোনো লজ্জাবোধ জায়গায় কিনা আমার সন্দেহ আছে এই দেশগুলোর উপর, এবং ফিফার নীরব ভূমিকা সেটাও আসলে ন্যাক্কারজনক আমার কাছে মনে হয়েছে। যে ইরানের জন্য সমবেদনা এবং প্রার্থনা, ইরান আগামী তাদের জন্য শুভ। আর আরেকটা বিষয় না বললেই না দর্শক, এখন পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে, রাউন্ড অফ 16 এখনও কোনো ইউরোপিয়ান দল ঢুকতে পারেনি। নেদারল্যান্ডস এবং জার্মানি বাদ পড়ে গেছে অলরেডি। যাই হোক, রাউন্ড অফ 32-তে কয়েকটা ম্যাচ আছে যেটা ইউরোপিয়ান এনকাউন্টার, যেমন আজকে ফ্রান্স সুইডেন আছে, সামনে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া আছে, স্পেন ভার্সেস অস্ট্রিয়া আছে। সো ইউরোপিয়ান টিম যাচ্ছে, তবে যেটা চোখে পড়ার মতো সেটা আমার কাছে মনে হয়েছে, যেটা ওয়ার্ল্ডের ফুটবল শক্তিটা বোধহয় ইউরোপ থেকে হয়তো অন্যদিকে কিছুটা ব্যালেন্সিংয়ের দিকে যাচ্ছে। দুইটা আফ্রিকান ন্যাশনাল অলরেডি রাউন্ড অফ 16 খেলেছে, সাউথ আফ্রিকা পারেনি, বাট মরক্কো পেরেছে, এবং এখনও 12টা ম্যাচ বাকি, যেখানে 7টা আফ্রিকান টিম খেলছে। এর মধ্যে বেলজিয়ামের এগেনস্টে সেনেগাল এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে ইজিপ্টকে তো আপনি ফেভারিটই ধরবেন। আর্জেন্টিনার এগেনস্টে আছে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে কঙ্গো, সুইজারল্যান্ডের বিরুদ্ধে আলজেরিয়া, এরকম আরও গানা খেলবে সম্ভবত কলম্বিয়ার এগেনস্টে। আফ্রিকান 9টা টিম খেলছে রাউন্ড অফ 32-তে। এটা একটা মানে বিশাল সারপ্রাইজ আমি বলবো, এবং তাদেরকে আপনি কাউকেই আসলে মানে জোর গলায় বলতে পারবেন না যে তাদের এগেনস্টে, এইবারদের এগেনস্টে আর্জেন্টিনা ফেভারিট।
গানার এগেনস্টে কলম্বিয়া ফেভারিট, এগুলো আসলে সেভাবে আমরা কেউই যোগ দিয়ে বলতে পারবো না। দেখা যাক কি হয়, ফিঙ্গার্স ক্রসড। আফ্রিকার জন্য শুভকামনা। এশিয়া থেকে আগে যেটা বললাম, জাপানি একমাত্র প্রতিনিধি ছিল, আর অস্ট্রেলিয়া আছে এশিয়ার ঢুকতেছেন। তারা তো এমনিতে নর্মালি তারা ওশেনিয়া থেকে খেলতো, তো আমার মনে হয় বছর 16 বা 20 থেকে তারা এশিয়া জোন থেকে কোয়ালিফাই করছে। দেখ, অস্ট্রেলিয়াকে এখন এশিয়ার ভরসা হিসাবে অস্ট্রেলিয়াকেও ধরে রাখা যায়। তো এই বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সকেই দেখলাম ডমিনেট করে খেলতে। গ্রুপ রাউন্ডে 3টা ম্যাচে তারা ডমিনেট করেছে, এবং আর্জেন্টিনা, ভক্তরা রাগ করবেন, আর্জেন্টিনা অবশ্যই তারা ডমিনেট করেছে। তবে আর্জেন্টিনা মেসি নির্ভরতার জায়গা থেকে আসলে বেরিয়ে না আসলে কনফিডেন্সটা সেরকম আসছে না। মেসি ছাড়া লাস্ট ম্যাচে 2টো গোল হয়েছে, কিন্তু একটা পেনাল্টিতে এবং একটা ফ্রি কিকে। সেট পিস থেকে 2টো গোল এসেছে, ওপেন প্লে থাকে। মেসি ছাড়া এখনো ওপেন প্লে থেকে তারা গোল বের করতে পারেনি। মেসি প্রতি ম্যাচে মানে সেভিয়ার হয়ে আসবে এটা এক্সপেক্ট করা আসলে ঠিক না। যদিও মেসি শেষ মুহূর্তে তার লাস্ট টুর্নামেন্টে যা খেলছেন সেটা আউটস্ট্যান্ডিং বলতে হবে, এবং তারপরও এভরিডে মেসি ক্যানট বি দ্য সেভিয়ার। সো আর্জেন্টিনার মেসির বলয়ের বাইরে আসলে কিছু করে দেখাতে হবে, তাহলে আর্জেন্টিনার সমর্থকরা আসলে একটু কনফিডেন্স পাবে। যাই হোক, এবারের যে ব্র্যাকেটের প্রোগ্রেশন, ব্রাজিল এবং আর্জেন্টিনা সেমিফাইনাল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। 1990 পরে ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো মুখোমুখি। সেই প্রতি বছরই এই অপেক্ষায় থাকেন দর্শকরা, কিন্তু শেষ পর্যন্ত আর হয় না। এবার পাথটা ক্লিয়ার আছে, ব্রাজিল যদি ইংল্যান্ডকে পার হতে পারে কোয়ার্টার ফাইনাল। এমনভাবে বলছি যেন ব্রাজিল আর ইংল্যান্ড অলরেডি কোয়ার্টার ফাইনালে উঠে বসে আছে, সেরকম না। এবার আসলে ফেভারিট তকমা বলে কিছু নাই, এবং যে কোনো টিম যে কোনো দলকেই হারাতে পারে, এটাই হচ্ছে ফুটবলের সৌন্দর্য। আর ওই সাইড থেকে ফ্রান্স এবং স্পেন সেমিফাইনালে তারা যদি ফেস টু ফেস হয়, আসলে সেটাই শেষ পর্যন্ত ফাইনাল হয়ে যাবে, যেটা আমি কোনোভাবেই চাই না। ফুটবলের সৌন্দর্যই হচ্ছে ফেভারিটরা না জেতা, এটা আমার অভিমত। যাই হোক, ফ্রান্স অসাধারণ খেলছে, তারা যদি চ্যাম্পিয়ন হয়ও সেটা তারা ডিজার্ভিং। স্পেন এখনও সেভাবে নিজেদেরকে মেলে ধরেনি, শীঘ্রই তারা তাদের স্বরূপে ফিরবে বলে আমি মনে করি। যাই হোক, দর্শক উপভোগ করুন ফুটবল যতটা পারা যায়। এবং আগামীকাল সম্ভবত পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার একটা ম্যাচ আছে, কাল না, আগামী পরশু বৃহস্পতিবেলাতে। আইদার লুকা মডরিচ অর ক্রিস্টিয়ানো রোনালদো, দুই লেজেন্ডের যে কোনো একজনের ক্যারিয়ার শেষ হবে এই ম্যাচের মাধ্যমে। আমরা ফুটবলের লেজেন্ডদের খেলা উপভোগ করি এবং তাদের ক্যারিয়ারকে সেলিব্রেট করি। ধন্যবাদ দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন।